দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে। আমি শামসুজ্জোহা। আজকে আমরা আলোচনার বিষয়ে রেখেছি নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? আপনারা এরই মধ্যে জেনেছেন প্রধান উপদেষ্টা আ অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস বলেছেন যে আ অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, এইরকম একটি শক্তির কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। আমরা সেটিই জানা করব কারা আসলে জানতে চাইবো বানচাল করার চেষ্টা করছে। আজকে এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। জোনায়েদ সাকিব আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ১ম এ যেটি বলছিলাম যে অধ্যাপক ডক্টর ইউনূস তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আসলে কারা তারা যারা নির্বাচন পেছাতে চায় এবং বানচালের প্রসঙ্গও এসেছে? ধন্যবাদ আপনাকে আবারও। যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আম আমাদের বিবেচনায় প্রথমত নির্বাচনটা এখন অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা আমরা বারবার বলেছি বিচার, সংস্কার, নির্বাচন আমাদের গণতান্ত্রিক উত্তরণের অপরিহার্য ৩ টি উপাদান। এবং আ ৩ টারই যে পথরেখা তৈরি হয়েছে, সেই পথরেখা অনুযায়ী আমাদেরকে উম আ সেটা সম্পন্ন করতে হবে। বিচার চলছে, বিচার আরো দৃশ্যমান হোক। ন্যায় বিচারই আমাদের এই নতুন যাত্রার একটা প্রধান অবলম্বন। এবং সংস্কার আর নির্বাচন প্রত্যক্ষভাবে যুক্ত। হুম। কেননা সংস্কার বিষয়ে তো আমরা কতগুলো বিষয়ে ঐকমত্য হয়েছি, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছি। এইগুলো তো জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এখন সম্পন্ন করতে হবে। হুম, জনগণের অনুমোদন ছাড়া আমরা কিছু পলিটিক্যাল পার্টি বসলেই তো আর সবকিছু হয়ে হুম, যায় না। যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে এগুলো এখন নির্বাচনে যাবে। জনগণ এগুলোকে সমর্থন দেবেন। তারা পার্লামেন্ট গঠন করবেন, প্রতিনিধি নির্বাচন করবেন এবং তার মধ্য দিয়ে এটা হবে। তো সেই দিক থেকে নির্বাচনটা একেবারে সংস্কার সম্পন্ন করার অপরিহার্য উপাদান। অন্যদিকে যদি দেখি যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক উত্তরণ, আ নানা ধরনের ষড়যন্ত্র এগুলো যদি মোকাবেলা করার প্রশ্ন আসে, সেটার জন্য আমাদের নির্বাচনটা দরকার। এবং রাজনৈতিক স্থিতিশীলতার সাথে যেহেতু অর্থনৈতিক হুম, স্থিতিশীলতাও খুবই গভীরভাবে যুক্ত, সেইটাও খুব জরুরি একটা উপাদান। কেননা আমরা তো দেখছি অর্থনীতিতে বিনিয়োগের যে অবস্থা, কর্মসংস্থানের যে অবস্থা, এটা তো বেশিদিন আমরা এফোর্ড করতে পারব না। হুম। এটা তো বুঝতে হবে সবাইকে। সেই দিক থেকে নির্বাচনের একটা জায়গা তৈরি হয়েছে। এখন এটা অন্তর্বর্তী সরকারও উপলব্ধি করেছেন এবং সে কারণে তারা নির্বাচনের একটা তারিখ ঘোষণা করেছেন। তারিখ না হলেও অন্তত একটা সময়সীমা ঘোষণা হুম, করেছেন। ২০২৬ এর মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টা এটা তার বক্তব্যে পরিষ্কার করেছেন। সেই প্রক্রিয়াগুলো আমরা জানি, সেগুলো নিয়ে আমরা কথা বলে ফেলেছি। হুম, কোথায় কিভাবে সিদ্ধান্ত হয়েছে। এখন আ সর্বশেষ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকেও যেমন গতকাল আমরা বৈঠক করেছি। আ সেই বৈঠকে তিনি বলেছেন যে নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যেই হবে হুম, এবং সরকার নির্বাচন আয়োজনে একেবারেই বদ্ধপরিকর, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং আ একটা উৎসবমুখর হুম। পরিবেশে নির্বাচন আয়োজন করতে তারা চান। এবং এটার জন্য তারা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন এবং রাজনৈতিক দলগুলো কি, কি পরামর্শ দিচ্ছে সেটা তারা খুব গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছে। আমরাও আমাদের পরামর্শগুলো দিয়েছি। সুতরাং অন্তর্বর্তী সরকারও নির্বাচন চাইছে। আ আর যেটা একটু একটু অন্তর্বর্তী সরকারও বলেছে, আমরাও বলছি হুম, যে নির্বাচনের ক্ষেত্রে কেউ বানচালের চেষ্টা করছে, কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, কেউ এটাকে মানে আ অথবা কতগুলো ঘটনা আছে, বিষয় আছে যেটা নিজেই এটার জন্য বাধা হিসেবে হয়ে উঠতে পারে। হুম, এবার ১ম আসি বানচালের। স্পষ্টত যদি রাজনৈতিকভাবে দেখি তাহলে নির্বাচন বানচাল করার ক্ষেত্রে প্রায় খোলাখুলি ঘোষণা অথবা প্রধান স্বার্থের জায়গাটা দেখা যাবে পতিত ফ্যাসিস্টদের। হুম, আপনি আ শেখ হাসিনার গত ১৫ই আগস্টের ভাষণ যদি দেখেন, তিনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করছেন হুম। এবং এই সরকারকে অবৈধ বলছেন এবং এই পুরো অভ্যুত্থানকে একটি ষড়যন্ত্র বলছেন। সাকিব ভাই, আমরা যেটা হচ্ছে যে আলোচনায় এই আওয়ামী লীগের যে অবস্থান এখন বর্তমানে এবং এই দলটির, তাতে তারা যে এটার বিরোধিতা করতে পারে সেটা খুব স্পষ্ট। কিন্তু আ দেশের মধ্যে এটা অ এই এটা তো একটা বড় কর্মযজ্ঞ। এই নির্বাচন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা। সেইটার ক্ষেত্রে আ এই সরকার
কি বাধার সম্মুখীন হচ্ছে মূলত? আপনি যখন বক্তৃতা করেছেন কালকে সংবাদ সম্মেলনে, সেখানে কিন্তু এই সুরটা ছিল যে এক ধরনের বাধা আসতে পারে এবং আমি আসছি ওই জায়গাটায়। জি। আমি ১ম জায়গা দেখতে পাচ্ছি যে আগেই বলি পতিত ফ্যাসিস্টদের। হুম, তারা যদি নির্বাচনটাকে বানচাল করতে পারে, ডিলে করাতে পারে, হুম, তাহলে তাদের পলিটিক্যাল যে হুম, ন্যারেটিভটা তারা তৈরি করতে চাচ্ছে, অভ্যুত্থানকে ষড়যন্ত্র বলা, নিজেদের ইয়েটাকে মানে নিজেদের ক্ষমতা তারা এখনো আছে। এই সমস্ত জায়গাগুলোই প্রতিষ্ঠিত হয়। ফলে নির্বাচন বানচালের একটা চেষ্টা আছে। হুম, এবং আমরা সাম্প্রতিক সময়ে যে সমস্ত কতগুলো ঘটনা দেখলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, এইসব জায়গায় যে আওয়ামী লীগ কিংবা পতিত ফ্যাসিস্টদের প্ল্যান্টেড লোকরা নেই, হুম। এটা আমরা অস্বীকার করে বলতে পারব না। এবং ইতিমধ্যে রাজনৈতিক ক্ষেত্রে আলোচনাও হয়েছে যে তারা বেশ ব্যাপক অঙ্কের টাকা ঢালছেন এবং এইগুলো নানাভাবে তাদের ক্রিয়া করছে। এবং এতে কোনো সন্দেহ নেই যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে হুম, তাদের অনুগত এখনো অনেক লোকেরা আছে। এবং হুম, সেই লোকেরা নানাভাবে বর্ণচোরা হুম। হিসেবে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু যদি আচ্ছা, একটু এটা আমি হ্যাভিং সেড দ্যাট হ্যাঁ, এরপর আসি। তাহলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আন্দোলনকারী শক্তিসমূহের এমন কোন কর্মকাণ্ড করা ঠিক হবে না, যেটা আসলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। এটা দুটো দিক থেকে আছে। একটা হচ্ছে যে আমরা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাকে ন্যূনতম জাতীয় ঐকমত্য এবং নির্বাচনে অংশগ্রহণ তাকে সফল করার মধ্য দিয়ে দেখব। অর্থাৎ প্রতিযোগিতা আমাদের ঐকমত্যকে ছাপিয়ে গিয়ে নির্বাচনকে বানচাল করে দিয়ে ঠিক একটা পরিস্থিতি প্রতিযোগিতা না, তৈরি মানে করা। কোন কিভাবে নির্বাচন হবে সেই প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতায় যেমন ধরেন একটা দাবি। জামাত ইসলাম এবং এনসিপির যে বক্তব্যগুলো এসেছে সেখানেও কিন্তু এরকম এত তারিখের মধ্যে এবং খুব শীঘ্রই এই সময়ের মধ্যে হওয়া উচিত সেটি না, বরং পিয়ার আগে হওয়া উচিত বা এইভাবে হওয়া উচিত, এইটাই তো এই প্রসঙ্গগুলো ইট আসছে। ইটসেলফ আমি ওই হুম, কথাটাই আসছি। হুম, যে আপনি নির্বাচনের যে সময়সীমা ঠিক হুম, হয়েছে, আপনি দাবি করতে পারেন যে এটা, যেমন আমরাও দাবি করছি সংবিধান সংস্কার পরিষদে নির্বাচন হুম, হওয়া দরকার। কিন্তু আমরা কোন দাবিকেই কিন্তু নির্বাচন অনুষ্ঠানের জন্য হুম, একটা শর্ত হিসেবে হাজির করছি না। অর্থাৎ এটা না হলে আমরা নির্বাচনে যাব নির্বাচন না হবে না। অথবা নির্বাচন এখন হতে দেব না। হুম, এইরকম কোন অবস্থানেই বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণের যে অপরিহার্যতা হুম, সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই কারণে বলছি যে আপনি দাবি থাকতে পারে কারো পিআর এর দাবি তো প্রগতিশীলদের পক্ষ থেকে এসছিল। হুম, কিংবা ধরেন আমরা যেমন দাবি করি সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ। সেটা একটাতে আমরা ঐকমত্য হয়েছি। বাকিগুলো কিন্তু নোট অফ ডিসেন্ট হুম, আছে। এখন এগুলো তো আমাদের আছে। কিন্তু আমরা এটাকে বলছি না যে এটা না হলে আমরা হুম। নির্বাচনে যাব না। কিন্তু তারা যেটা আমি বলছে আমি মনে করি এটা হুম, বলাটা গণতান্ত্রিকও না। হুম, কারণ আপনি এটা বলতেই পারেন না। হুম। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যা প্রস্তাব আছে, এই প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে পারেন। জনগণ যদি মনে করে যে বাংলাদেশে এখন পিআর জনগণের হওয়া কাছে দরকার, যাওয়া কি ভোট না? অবশ্যই সেটাই তো বলছি। হুম, জনগণের কাছে হুম, যাওয়াটা মানেই ভোট। হুম, এখন ভোটে যেতে পারেন। ভোটে গেলে যদি কেউ বলে যে না বাংলাদেশের পিআর পদ্ধতি জয়লাভ করছে, হুম, তাহলে বাংলাদেশ আগামী দিনে পিআর পদ্ধতিতে চলবে। হুম। ও না আমরা কিছু মিলে ঠিক করব যে নির্বাচনটাই পিআর পদ্ধতিতে হবে। এটা তো জনগণের অনুমোদন নেওয়া হলো অর্থাৎ না। এবারের আপনি কোন নির্বাচনটা একটা সংস্থার ৭১% জরিপ বলে দিল, তাই আমরা এখন হুম, এই আপনারটাই গ্রহণ করতে হবে। এগুলো কোনটাই গণতান্ত্রিক দাবি নয়। সুতরাং আমাদের প্রত্যেকেরই রাজনৈতিকভাবে এই উপলব্ধি করা দরকার যে আমরা দলীয় বক্তব্য নিশ্চয়ই দেব। হুম। দলের প্রতিযোগিতাও থাকবে। কিন্তু যেটা জাতীয় স্বার্থ, সেটা বিচার সে সংস্কার সেই সেই নির্বাচন বিচারে সেটার ব্যাপারে না যাই। আরেকটা প্রশ্ন যেটা আপনি বলছেন যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটা হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি হুম, আ এবং নির্বাচনের পরিবেশ। যে হুম। কথাটা আমরা তুলেছি। যে এখানে দুটো আমার জায়গায় প্রশ্নটা খুবই স্পষ্ট। আপনার বক্তব্য নিয়েই বলছি যে আপনিই বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনী পরিবেশের অনিশ্চয়তা তৈরি করেছে। এইখানে যদি খুব স্পেসিফিক আমি প্রশ্নটা এভাবে করি যে এতে থেকে মবের ভয় তৈরি হয়েছে নাকি মব নিয়ন্ত্রণ করার জন্য সরকারের আ সক্ষমতা বা সদিচ্ছার প্রশ্ন তোলা যায়? আচ্ছা, এখানে ২ টো বিষয়ই। একটা ধরেন মব যদি আপনার তৈরি হয়ে যায়, মব হুম, যদি ইফেক্টিভ হতে থাকে, হুম। তার এটা মানে হচ্ছে তো ধীরে, ধীরে তো আমি হচ্ছেও। এখন এইটা প্রতিনিয়ত যেটা হচ্ছে। হবে যে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী, হুম, রাষ্ট্র আইন শৃঙ্খলা হ্যাঁ, বাহিনীর মাধ্যমে কিংবা আ আইনকে সে কার্যকর করবে। হুম, আপনি একটা রাজনৈতিক গোষ্ঠী অথবা একটা গোষ্ঠী, হুম, সে আপনি নিজে আ নিজের ইচ্ছামত যাকে আপনার শত্রু মনে হয় তার উপর আপনি ঝাঁপিয়ে পড়ছেন। আপনি সেখানে একটা শক্তি প্রয়োগ করে হুম, একটা আপনার যেটা হুম। পছন্দ অপছন্দ সেটা কার্যকর করছেন। এই দুটো জিনিস একসাথে চলতে পারে না। কিন্তু এই সেটা দুটো চলছে কিনা? মানে হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে যদি চলছে এবং এই হুম, চলাটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা আমরা একটা হুম। বলেছি। এবং সাধারণভাবে নাগরিকের নিরাপত্তার প্রশ্ন, এইটা খুব একটা গুরুত্বের উদাহরণ যুক্ত সাথে করে এবং নূরের শুধু উপর সেটা নয়। আক্রমণের যে বিষয়টা সেটাকে আপনি এই যে প্রক্রিয়ার কথা বললেন সেটাতে ফেইলিউর মনে করেন নাকি এটা আসলে হয়ে গেছে? আমি এই যে নূরের উপরে যে আক্রমণটা হুম, হয়েছে, আমরা সেটা নিন্দা জানিয়েছি। এবং যেভাবে আক্রমণটা হয়েছে, হুম, তার মানে হচ্ছে পুলিশ বাহিনী কিংবা যেকোনো বাহিনীর হুম, মধ্যে সেনাবাহিনী লোকেরাও কর্মরত আছে। হুম,
কোথাও কি এমন কোন ব্যক্তি মানে এটা সুযোগ নিয়ে এমন কোন কাজ করছেন? মানে ধরেন একটা লাঠিচার্জও হতে পারে, কিন্তু নূরকে যেভাবে টার্গেট করে মারা হয়েছে তার মানে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝবেন যে এটাকে একটা বিরাট কিছু বানানোর একটা চেষ্টা ছিল। সুতরাং এই যে পলিটিক্যাল মোটিভ কিংবা কোন একটা ঘটনা ঘটানোর উদ্দেশ্যে একটা কাজ করা, আপনি একটা স্পন্টেনিয়াস লাঠিচার্জ হয়েছে, সেখানে সাধারণত আমরাও তো বহু লাঠিচার্জের শিকার হয়েছি, আমরা আহত হয়েছি, কিন্তু একেবারে টার্গেট করে মেরে ফেলা একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা, এইটা কিন্তু বোঝা যাচ্ছে যে নূরের মতো একজন পরিচিত রাজনৈতিক তরুণ নেতৃত্ব যে যাকে এইভাবে অ্যাটাক করলে এটা দেশে একটা ঘটনা ঘটবে। অর্থাৎ আপনি কোন একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা ছিল বলছেন, কারা করতে পারে এটা? নানান পক্ষ এবং কারা যাদের লাভ সম্ভাব্য। শুনেন, যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ, আমি তো গোয়েন্দা সংস্থা নই, আমরা এটা তদন্ত করছি, আমরা তদন্ত দাবি করেছি, এটা খুঁজে বের করা দরকার। কিন্তু আমাদের যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণের টুলস হচ্ছে হু বেনিফিটস। প্রথম প্রশ্ন করবেন কে লাভবান হচ্ছে। এগেইন আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাভবান হচ্ছে কিন্তু পতিত ফ্যাসিস্টরাই, কারণ পরিস্থিতি কিন্তু নির্বাচনের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং এই ক্ষেত্রে যদি কোনো পলিটিক্যাল পার্টি, আন্দোলনকারী শক্তি এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করি যে আমরা আসলে ওই তাদের ফ্যাসিস্টদেরই লাভবান হওয়ার হাতটাকে আরো শক্তিশালী করছি, তাহলে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত হবে। আমি আবার পয়েন্টে ফিরি, কিন্তু একটা জেনুইন কোয়েশ্চেন আছে। ধরুন যদি রাজনৈতিক ভাবে আমরা নির্বাচনে, আমি প্রার্থী, আপনি প্রার্থী, আরেকজন প্রার্থী, আমরা দেখা যাচ্ছে যে আমাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, তখন আপনি বললেন যে ভাই আপনি তো মানে কি বলে বিচার মানে তাল গাছটা আমার করলে তো হবে না, আপনি পরিস্থিতি আপনার নিজের সব অনুকূলে রাখবেন, তারপর বলবেন জাতীয় স্বার্থের কারণে। এটা কিন্তু হয় না। আমরা এই কথাটা বারবার হাসিনা আমলেও বলেছি, শেখ হাসিনা আমলেও বলেছি যে জাতীয় ঐক্য তখনই হয় যখন সকলের জন্য রাজনৈতিক ব্যবস্থা অংশীদারিত্বের জায়গা। আপনি যে কে লাভবান হয় মানে কে বেনিফিশিয়ারি হবে সেই জায়গাটা আমি একদম একমত, কিন্তু প্রশ্নটা হচ্ছে নুরুল হক নূর একটি দলের প্রধান ব্যক্তি, তাই না? এখন এইরকম অনেক রাজনৈতিক দল নির্বাচনের সামনে, সব দলই সেন্সিটিভ একটা অবস্থায় থাকে, তারা প্রচারণা করতে চায়, তারা অনেক দাবি দাবা নিয়ে সামনে আসতে চায় নিজেদেরকে ফোকাস করার জন্য সব দিক থেকেই। আবার তাদের নিরাপত্তার দিকটাও সরকারের একটা গুরুত্ব দেওয়া দরকার, এটা খুব কমন গ্রাউন্ডে বলা হয়। আপনি একটা দলের নেতা, প্রধান ব্যক্তি, এখন আপনার মনে হয় কিনা যে এই যে উদাহরণটা সেট হলো এটা ভয়ঙ্কর এবং এটা কোনো ঝুঁকিপূর্ণ পরিবেশের দিকে যাচ্ছে? আপনি এটা মনে করেন কিনা? আমি মনে করি, এবং আমরা যারা ধরুন বলতে পারেন যে আমরা তো কত বড় কি বলে যে নিজস্ব নিরাপত্তা বলয় নিয়েও ঘুরি না, আমাদের দরকার কেন, তাই না? আমাদের প্রথম কথা হচ্ছে যে ইটসেলফ নিজেকে বন্দী মনে হয়। সুতরাং আমরা তো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত ভাবে এই মানে ভালনারেবিলিটি যাকে বলে, আমরা ক্রমাগত নাজুক হয়ে উঠছি এবং সফট টার্গেট হয়ে উঠছি, যে এটাকে মারলে প্রতিক্রিয়া কম হবে, একটা বড় ধরনের ঘটনা হবে, কিন্তু যেটাকে বলে সম্ভাব্য রিয়েল রেজিস্ট্যান্স ফ্রম দ্য ফিল্ড, সেটা মানে সাংগঠনিক শক্তিকেও তারা বিবেচনা করেন। এখন সেই জায়গা থেকে এই রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা একটা হুমকির মধ্যে পড়ে। এই দায়িত্ব কার? অফকোর্স সরকারের। সেই কথাটাই বলেছি, এক, সরকার নিরাপত্তার জায়গায় আসতে হবে। দুই, এই যে বিভিন্ন প্রার্থীদের মধ্যে, এখন ধরুন আমি আমার এলাকায় প্রচারণা করতে গিয়েছি, আরেক দল যারা ওখানে ডমিনেন্ট তারা আমাকে প্রচারণা করতে দিচ্ছে না, এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা কিন্তু জেনুইন কোশ্চেন। আমাকে বাক্যটা শেষ করতে দেন, আমি আবারও বলবো যে এটা কিন্তু অত্যন্ত জেনুইন প্রশ্ন হিসেবে হাজির হবে। তখন কেউ কিন্তু নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করতে পারে, বলে ভাই আমি তো কাজ করতে পারছি না, আমি আপনি খেলার মাঠ দখল করে রেখে আওয়ামী কায়দায় আপনি বলবেন যে ইলেকশন করো, তাহলে তো হবে না। সুতরাং ওই যে নির্বাচনের পরিবেশটা তৈরি করে, এটা কিন্তু সরকারের দায়িত্ব এবং এখানে রাজনৈতিক দলেরও দায়িত্ব। যে কারণে আমরা বলেছি একটা নির্বাচন মানে পর্যবেক্ষণ কিংবা নির্বাচনের পরিবেশ মনিটরিং একটা সমন্বয় কমিটি দরকার, যেখানে পলিটিক্যাল পার্টি, ইলেকশন কমিশন এবং গভর্নমেন্ট প্রতিনিধি এরা থাকবেন, যেটাতে কোনো একটা ঘটনা ঘটলে সেটা যে কোনো জায়গাতেই হোক, হ্যাঁ, পঞ্চগড়ে হোক আর সিলেটে হোক কিংবা আমাদের যে কোনো জেলাতে হোক, এইখানে মানে এই কেন্দ্রীয় ফোরাম, তাদের জেলা ভিত্তিক ফোরাম হতে পারে, তারা এটাকে অবশ্যই আমি একটু যুক্ত করি এটা সহ, আপনি যদি বলেন এইটা যত নির্বাচন কাছাকাছি চলে আসবে তখন নির্বাচন কমিশন আরো বেশি শক্তিশালী হওয়া দরকার এবং তার ক্ষেত্রে আপনার প্রশ্ন তৈরি হবে, আপনি আরো চাইবেন তাদের কাছে। আপনি মনে করেন এখন এই মুহূর্তে যে নির্বাচন কমিশন আছে এটা এই সরকারের সময়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা যথেষ্ট শক্তিশালী এবং তারা যথেষ্ট মানে ক্যাপাবল এই জাতীয় নির্বাচন পর্যন্ত আইন শৃঙ্খলা এবং অন্যান্য তাদের যা দায় দায়িত্ব এবং লেভেল প্লেইং ফিল্ড আপনি যেটির কথা বলছেন সেটা সমন্বয় করে মাঠে রাখার জন্য? না, আমরা এখন এই সরকারের উপর আস্থা রাখতে চাই। আচ্ছা, আমরা মনে করি যে এই সরকারই নির্বাচন আয়োজন করে
একটা গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করে তারা বিদায় নেবে। হুম। এইটা নির্বাচন কমিশন এখানে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অন্যান্য সবগুলো থেকে। হিসেবে এবং নির্বাচন কমিশন এফেক্টিভ হবে তখন যখন সরকার নির্বাচন কমিশনকে কাজ করতে দিবে। নির্বাচন কমিশন চায় একটা, সরকার চায় একটা, তাহলে তার কাজ হবে না। তখন সরকার যেটা চায় সেটা হবে, কারণ নির্বাচন কমিশনের হাতে সমস্ত ক্ষমতাটা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার যেহেতু সদিচ্ছা আছে, নির্বাচন কমিশনের সদিচ্ছা আছে, এখন পারফরমেন্সের প্রশ্ন। আমরা আশা করি তারা পারফর্ম করবেন। তারা পারফর্ম করবেন এই দেশের অভ্যুত্থানে আত্মত্যাগের উপরে, যে শহীদের রক্তের উপরে, এবং সেইখান থেকে যে আকাঙ্ক্ষা। অতীতে আমরা আপনার কাছ থেকেও দেখেছি যে বা ওইরকম যে কোনো রাজনৈতিক দল অনাস্থা নিয়ে আসে। এখন পর্যন্ত আপনাদের সে অনাস্থা কিছু আছে নাকি আস্থা আছে এই নির্বাচন কমিশনের প্রতি? এখন পর্যন্ত আমরা বড় অনাস্থা প্রকাশ করছি না। আমরা নির্বাচন কমিশনের সাথে অচিরেই বসবো। আমরা তাদেরকে এটা আহ্বান জানাবো যে তারা যাতে কোনো একতরফা কাজ না করেন, সবার সাথে আলাপ আলোচনা করে তারপর সিদ্ধান্তে পৌঁছান যে কোনো বিষয়, এবং তারা ইফেক্টিভ কাজ করেন, যে কোনো অভিযোগকে গুরুত্বের সাথে আমলে নেন এবং সেই সব অভিযোগগুলোকে তারা মাঠ পর্যায়ে তদন্ত করেন এবং সেটার ক্ষেত্রে জেনুইন হলে সেটার ব্যবস্থা নেন। এই জিনিসগুলো আমরা এক্সপেক্ট করবো এবং এক্ষেত্রে খুব এফিশিয়েন্ট ব্যবস্থা যাতে তারা তৈরি করেন। সুতরাং প্রথম বিষয় হচ্ছে রাজনৈতিক নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তা এবং নেতৃত্বের নিরাপত্তা এবং নির্বাচনের প্রতিযোগিতার পরিবেশ। এইগুলো কিন্তু একটা জেনুইন কজ আকারে দাঁড়াবে নির্বাচনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার। এটা আরেকটা সচেতন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা আছে। সেই চেষ্টার জায়গায় যদি কেউ এরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলে যে আমাদের কারোর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কেউ লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না, তখন কিন্তু আপনি আসলে বেসিক্যালি ফ্যাসিস্টকে সহায়তা করলেন। অথবা আমরা যদি রাজনৈতিক দল এমন কতগুলো বার্গেনিং পয়েন্ট হাজির করি যে না, এটা না হলে আমি কিছু করব না, তাহলে আমরা বেসিক্যালি এবারে কিছু কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি বলেছেন যেটা হচ্ছে যে মব তৈরির মনে হয়, কখনো মনে হয় যে আন্দোলন। রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ অন্যরা চাইতেই পারে, কিন্তু সেই চাওয়ার ধরনটা ধরেন দুইটা, যে দলকে নিষিদ্ধ চাচ্ছেন তার মানে প্রধান যে অফিস, সেই অফিসের সামনে যে চাওয়া, এটা আসলে এক ধরনের উস্কানি তৈরি করে কিনা? না, আমরা এই অনেকগুলো জাতীয় পার্টির ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন আমাদের পজিশনটা আমরা পরিষ্কার করে বলি। আমরা গণসংহতি আন্দোলন প্রথম থেকে আমরা এই কথাটা বলছি এবং গণতন্ত্র মঞ্চ এই কথাটা পরিষ্কার করে বলছে। রাজনৈতিক সংগ্রাম মানে আপনি যে কোনো দাবি উত্থাপন করতে পারেন। সে দাবি উত্থাপনের জায়গা আছে, নিশ্চয়ই আপনি দাবি উত্থাপন করতে পারেন, কিন্তু আপনি যদি নিজেই এরকম পরিস্থিতি তৈরি করেন, দেখেন জুলাই অভ্যুত্থানের সাথে অনেকে এটাকে মেলান। জুলাই অভ্যুত্থান ছিল রেজিস্ট্যান্সের মুভমেন্ট। জুলাই অভ্যুত্থান কিন্তু প্রতিরোধের আন্দোলন ছিল। জুলাই অভ্যুত্থান প্রথমে ঢিল ছুড়ে নাই, জুলাই অভ্যুত্থান প্রথমে গুলি করে নাই, জুলাই অভ্যুত্থান কখনোই গুলি করে নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার উপরে হামলা হয়েছে, জনগণ খালি হাতে প্রতিরোধ, কিন্তু এখানকার ব্যাপারটা প্রতিরোধ করেছে। এইটাই আমরা বলছি যে আমাদের পদ্ধতিটা হচ্ছে আমরা প্রতিরোধের, জনগণের পক্ষে যখন আমরা লড়াই করবো, আমার দাবি আছে, আমি দাবি উত্থাপন করবো। যেমন আমরা আমাদের দাবিটা উত্থাপন করেছি, এক, যারা হত্যা করেছে তাদের বিচার হতে হবে, যে সমস্ত দল আওয়ামী লীগ সহ তাদের দায় আছে কিনা, দলগতভাবে দায় আছে কিনা, সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমরা এইটুকুতে আমরা মনে করি যে দ্যাট ইজ দি, এটা ডেমোক্রেটিক। আমি একটু স্পেসিফিক করি, যদি জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি থাকতে পারে, কিন্তু সেই দাবি করার জন্য জাতীয় পার্টির অফিসের সামনে যে আসলে মিছিল মিটিং করতে গেলে আসলে প্রবলেম হতে পারে কিনা, এটা উস্কে দেওয়ার ব্যাপারটা তৈরি হয় কি? এই জায়গাতে তো ক্ষেত্রটা প্রস্তুত হয়। এখন গণ অধিকার পরিষদ কেন সেটা নিয়েছে এটা তারা ব্যাখ্যা করবে। তারা যদি এটাকে, আমরা মনে করি, আমরা প্রত্যেক সময় মনে করেছি যে রাজনৈতিক দল, যেমন আমরা হলে এই দাবি উত্থাপন করার জন্য কিভাবে উত্থাপন করতাম, সেই গণতান্ত্রিক উপায়টা আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। এই যে দাবি উত্থাপনের যে একটা গণতান্ত্রিক উপায়, সেটা যেমন যদি তাদের নেতৃত্বকে কাউকে গ্রেফতার করতে হয়, ওই অফিস তালা মেরে দিতে হয়, ওই অফিস মানে কিংবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ কিংবা কার্যক্রম স্থগিত করতে, হোয়াট এভার দি ডিসিশন, আইনগতভাবে হতে পারে, এটা তো আইনগতভাবে, এটা তো গভর্নমেন্ট নেবে, এটা আমরা নিতে পারি না। উই আর নট দি গভর্নমেন্ট নাও। সো এই যে জায়গাটা, এটা জরুরি, না হলে তো রাষ্ট্রটা থাকবে না। এখন আপনি যদি বলেন রাষ্ট্র আছে নাকি এই আমরা যা বলবো তাই হবে, এইটাকে অনেকে গণসার্বভৌমত্ব বলেন, কিন্তু এটা গণসার্বভৌমত্ব নয়। গণসার্বভৌমত্বের কোন প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা তৈরি না হলে প্রত্যেকেই কিন্তু গণসার্বভৌমত্ব কাজ করবে। গণসার্বভৌমত্বের নামে একটা গণনৈরাজ্যের দিকে আমরা অগ্রসর। এটাকে ঠিক আপনি মব না বললেও লতিফ সিদ্দিকীকে সহ যে 16 জনকে গ্রেফতার করা হচ্ছে, যে প্রসঙ্গটি, এটা একটা আমরা সব গোল টেবিলের মতো একটা সভা থেকে গ্রেফতার, এটা প্রথম। মানে এর আগে আমরা অন্যরকম মব দেখেছি, কিন্তু একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া এবং সেখানে 16 জনকে, এই যে ডিআরইউতে যে পরিবেশটা সৃষ্টি হলো, সেটাকে আপনি মব বলবেন কিনা? দেখুন, এগেইন আমরা বলেছি দুটো প্রসেস আছে। এই ঘটনা আমি এর আগেও কথা বলেছি। একটা হচ্ছে যে এই যে এখন এসে ধরুন মানে মুক্তিযুদ্ধের নাম আবারও
কাজে লাগিয়ে আওয়ামী লীগের বয়ানটাকেই আবার প্রতিষ্ঠা করা বিভিন্ন নামে, সেইটাকে আমরা একদমই সমর্থন করে সেটাকে এক্সপোজ করা দরকার, পলিটিক্যালি মোকাবেলা করা দরকার আমরা মনে করি। কিন্তু যে কোনো কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা আইনানুগ উপায়ে করতে হবে। এইটা আইনানুগ উপায়ে যদি না করেন তাহলে আপনি কিন্তু আসলে মানে পুরনো পথই অনুসরণ করছেন, এবং এই পুরনো পথ কখনো আপনার জন্য ভালো পথ নিয়ে সেই পুরনো পথটা কি হয়েছে কিনা এই ক্ষেত্রে আমরা মনে করি যে যথেষ্ট আইনানুগ পথ নেওয়া হয়নি। এখন যে বিষয়টি বলা হচ্ছে যে তাদেরকেও টার্গেট করে করা হয়েছিল আসলে এই ধরনের একটা পরিস্থিতি, বিশেষ করে মব যদি কোথাও হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যারা মবের শিকার হচ্ছে তাদেরকে রক্ষা করবে, এটি হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে মব যারা শিকার হচ্ছে, গভর্নমেন্টের এই বিষয়ে একটা পরিষ্কার দোদুল্যমানতা আছে এই সরকারের ক্ষেত্রে। আপনাদের সাথে বৈঠক হয়, বলেছেন তাদের না বলে আমরা এই বিষয়ে আগেও কথা বলেছি, কিন্তু সরকার এই ক্ষেত্রে যে একটা দোদুল্যমান পরিস্থিতির মধ্যে আছে তা সেটা স্পষ্টতই বোঝা যায়, এবং এই সরকারের একটা অংশ কিংবা তাদের সমর্থকদেরও একটা অংশ মনে করে এটা এটা একটা রাজনৈতিক কাজ হচ্ছে। এই যে রাজনৈতিক কাজ, অর্থাৎ আপনি সুনির্দিষ্ট মানে বিষয়ে আপনার যাকে প্রতিপক্ষ মনে হচ্ছে, আপনার যাকে শত্রু মনে হচ্ছে, আপনি যে বিশেষ বিষয়ের উপরে করতে চান সেইগুলোকে বাছাই করে করে সিলেক্টিভলি আপনি সেখানে বল প্রয়োগ করছেন এবং তারপর রাষ্ট্রকে বাধ্য করছেন। এই পদ্ধতিটা ভীষণ রকম ক্ষতিকর এবং ভবিষ্যতের জন্য বাজে উদাহরণ সৃষ্টিকারী। আমরা যে কথাটা বারবার বলতে চাই যে যেমন ধরেন রাজনৈতিক সংগ্রাম হবে, আজকে তো আমরা ওইটা দেখিনি আর কি। আমরাও চেষ্টা করবো, আমরা লড়বো, কারণ আমরা এই সরকারকে সময় দিতে চেয়েছিলাম। এখন আমাদের সামনে এই সরকারের প্রশ্নে অনেকগুলো প্রশ্ন তোলা আছে। যেমন আমরা কি দুর্নীতির প্রশ্নে কোনো সত্যিকার ঘেরাও দেখেছি এই সরকারকে? কেন এতদিনে 13 মাস পার হতে যাচ্ছে আমরা এখন পর্যন্ত দুর্নীতি বিরোধী একটা কার্যকর আইন তৈরি করা, পাচারকৃত অর্থ উদ্ধার করা, সেই অর্থ দেশে উৎপাদনশীল খাতে দেশের সাধারণ মানুষ যাদের সম্পদ এটা তাদেরকে বিনিয়োগে ব্যবহারের জন্য, এটা কি প্রশ্ন আপনি তুললেন, এই প্রশ্নটা আপনি তুললেন, এটা কোথায় আমরা কোথায় বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন এবং মানে তার যে এফেক্টিভিটি, মানে অর্থাৎ তার যে আর্থিক শৃঙ্খলা আনার জন্য যে তার যে ভূমিকা রাখার জায়গা, এই প্রশ্নটা আপনি তুললেন। আমি একটা প্রশ্ন তুলি আপনাদের কাছে, যেটা আপনারা সহ কিন্তু এই যে এর সমন্বয়ের যে বৈঠকটা যেখানে বলা হচ্ছিল যে বিভিন্ন দল মিলে ঐক্যমত্যের ভিত্তিতে করবে, যে ঐক্যমত্য কমিশনের যে মিটিংটা, সেখানে ধারাবাহিকভাবে প্রচুর মিটিং হয়েছে। এইখানে এখন পর্যন্ত এটা 1 বছর পার হয়ে গেছে, তাই না? 1 বছরে আপনি দৃশ্যমান উদাহরণ দিতে পারবেন যে এই সিদ্ধান্তগুলো কনক্রিট মানে দৃশ্যমান হয়েছে মানে সংস্কারের ক্ষেত্রে? না, ঐকমত্য কমিশনের পারফরমেন্স আমরা মনে করি যে তুলনামূলকভাবে সবচেয়ে ভালো। আচ্ছা, ঐকমত্য কমিশন অনেক অসাধ্য সাধন করেছে। 32টা দল তারা একসাথে বসেছে, 23 দিন সকাল থেকে রাত পর্যন্ত আলোচনা হয়েছে, এবং সেইখানে অনেকগুলো প্রায় 7-8টার উপরে প্রশ্নে প্রায় পূর্ণ ঐকমত্য হয়েছে, এবং আরো প্রায় অনেকগুলো প্রায় সব মিলে 20-22টা প্রশ্ন যেগুলোতে নোট অফ ডিসেন্ট সহ একটা ঐকমত্য হয়েছে। এখন এইটাগুলো ছিল খুব ক্রুশাল কোয়েশ্চেন, মানে একদম পাওয়ার ক্ষমতার কাঠামো নিয়ে, ক্ষমতার বড় কোশ্চেন, এবং আমার মনে হয় যে এবং এখানে আপনি এটা প্রায় লিখিত হয়ে গেছে, এখন ধরেন সাইন করবে কি করবে না সেটা পরের প্রশ্ন। ওই প্রশ্নে আমি আসছিলাম যে এখন তো দুটো জিনিস হবে, ধরেন আপনি যা ওই পূর্ণ ঐকমত্য হলেন সেটা ওটা জনগণের অনুমোদন দরকার, সেই অনুমোদন মানে শেষ করি। আর যেটা নোট অফ ডিসেন্ট ওইটা তো জনগণ ছাড়া কে মীমাংসা করবে বলেন? আপনি চান মানে আপনি ধরেন একটা আপনি বললেন যে না, নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে কমিশন দিয়ে নির্বাচিত হবে, অ্যাপয়েন্টেড হবে, এটাতে সবাই একমত হলো। কিন্তু আরো 4টা প্রতিষ্ঠান না, এটা বিএনপি বলছে আইন করে হবে, আমরা আমাদের গণসংহতি বলছি আমরা যে না, এটাও সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ হবে। এটার ফয়সালা কে করবে? এটা হচ্ছে ভোট ছাড়া তো এটা হচ্ছে না, তাই না? উপায় নাই। তাহলে আপনি এটা, আমরা বলছি যে এইটা যে যতটুকু ঐকমত্য হয়েছে এইটুকু আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন, এরকম একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা হবে। যদি আমরা সবাই অঙ্গীকার করছি, কিন্তু একটা আইনি বাধ্যবাধকতা একেবারেই একটু আলাদা। একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হচ্ছে যে এটাকে টেকসই করতে হলে এই যে প্রস্তাব সমূহ যাই সংস্কার হবে আগামী পার্লামেন্টে, সেই পার্লামেন্টের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদ। কেন? কারণ আগামী সংসদটা দুটো ক্ষমতা পাবে জনগণের কাছ থেকে, একটা হচ্ছে 5 বছরের রাষ্ট্র পরিচালনা, আর একটা হচ্ছে সংবিধানের মৌলিক সংস্কার করার, এবং সেটা 6 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। 1 বছরের মধ্যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। মোট 1.5 বছর 18 মাস সময়, এটা আমাদের দলের দাবি। আমরা বলছি যে এই যে জায়গাটা আমরা দিচ্ছি, তার মানে হচ্ছে আপনি পদ্ধতিগতভাবে যৌক্তিকভাবে এটা বাস্তবায়নের পরের সরকারের কাছে অনেকগুলো বিষয় থাকছে। আমি এবারে
একটু অন্য জায়গায় আসি, জনপ্রতিনিধিরা এটা করছে। এটা করবে। আমরা একেবারে শেষের দিকে, যেহেতু আমি একটা প্রসঙ্গে আসতেই চাই, এই মুহূর্তে ঢাকা সহ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে চলছে এবং মাত্র ১ বছর আগে আমরা দেখলাম যে ছাত্রদের হাত ধরে একটা বড় আন্দোলন হয়ে মানে ফলাফল পর্যন্ত পৌঁছলো। প্রশ্ন হচ্ছে যে ছাত্র আন্দোলনের সঙ্গে আরেকটা বিষয় জড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি, লুকিয়ে থেকে রাজনীতি করা। এইটা এক ধরনের প্রশ্ন তৈরি করেছে কিনা এবং এই প্রশ্নটা থেকে যাবে কিনা? না, নিঃসন্দেহে থাকবে। প্রথমত আমরা এই যে গুপ্ত রাজনীতির পরিবেশ যাতে কোনোদিন বাংলাদেশে না হয়, সেটা হবে। কিন্তু ধরুন কোন একটা কাউকে যদি নিষিদ্ধ হয় কেউ, নিষিদ্ধেরই একটা সমস্যা আছে। কেউ নিষিদ্ধ হলে তখন সে অন্যদের মধ্যে ঢুকে পড়ে এবং সেভাবেই কাজ করে। নিষিদ্ধ আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আচ্ছা। আন্ডারগ্রাউন্ডে গিয়ে বিভিন্ন ইয়ের সাথে কাজ করে। কিন্তু আগে যেটা দেখা গেছিল যে একেবারে ধরুন যেমন পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। তারা ন্যাপ প্রথমে আওয়ামী লীগের মধ্যে, পরে যখন আওয়ামী লীগ ভেঙে ন্যাপ হয়ে গেল, ন্যাপের মধ্যে তারা ঘোষণা করেছে। এটা ন্যাপ পার্টিও জানতো। আমি বর্তমান বাস্তবতায় প্রশ্ন করি, কমিউনিস্টরা এটা করেছে। কিন্তু ধরুন যেভাবে ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের মধ্যে কাজ করেছে, একেবারে ধরুন পুরোপুরি ছাত্রলীগের নেতা কর্মী হিসেবে, যার ফলে ছাত্রলীগের যে দায়গুলো সেটা কিন্তু তারাও এখন, তারা যদি ছাত্রলীগ করে একজনকে মারধর করে তাদের অপকর্মের সাথে যুক্ত হয়ে সে এখন বলে যে না না আমরা তো আসলে একেবারে আজকের যদি দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করি যে ছাত্র শিবিরের ছেলেমেয়েরা যারা ছাত্রলীগের মধ্যে ছিল, এখন তো কেউ ছাত্রলীগের পরিচয় দিবে না, সেটা তো নিষিদ্ধ ঘোষিত। কাজেই এখন যারা শক্তিশালী তাদের মধ্যে যে যাবে না বা থাকবে না এবং তাদের যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসটা করবে না, এই নিশ্চয়তাটা আসলে আছে কিনা? উল্টো দিকে যারা ছাত্রলীগের ছিল তারা এদিকে আমি বলছি যে এই যে প্র্যাকটিসটা ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে থেকে করেছে, এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার ফলে সেও আবার পাল্টা প্র্যাকটিসটা করতে পারে। এই সম্ভাবনাটার জায়গাটা থাকছে। সে কারণে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা বাংলাদেশকে রাজনৈতিকভাবে কোথায় নিতে চাই। শেখ হাসিনা জামাত ইসলামের যে ৭১ সালের ভূমিকার কারণে গণহত্যার অংশীদার হওয়া, গণহত্যাকে জায়েজ করা, রাজনৈতিকভাবে পাকিস্তানের পক্ষ নেওয়া, এই সবগুলোর যে কোনো ব্যাখ্যা তারা দেয়নি জনগণের কাছে দীর্ঘদিন ধরে। এই যে তারা আবার জামাত ইসলামী নামেই দলটা করে গেল। আমরা কিন্তু এটা বহুদিন বলেছি যে পাকিস্তান যখন উৎখাত হয়েছে মানেটা কি? পাকিস্তানি সেনাবাহিনী এখানে তার ক্ষমতা হারিয়েছে, তার সাথে তার অক্সিলিয়ারি ফোর্সেসও চলে গেছে। জামাত এবং তার প্রতিষ্ঠিত কয়েকটি সংগঠন কিন্তু তার অক্সিলিয়ারি ফোর্স ছিল পাকিস্তানি সেনাবাহিনীর কথা বলছেন। হ্যাঁ, জামাত ইসলামী নামে কিন্তু আর এটা থাকতে পারে না আনলেস এন্ড আনটিল সে একটা পরিষ্কার জনগণের কাছে কনভিন্সিং জায়গা তৈরি করতে পারে। আপনি তো রাজনীতি করেন, আপনি যদি এভাবে করেনি, নামও পরিবর্তন করেন। আমি একটা জানি। হ্যাঁ, এখন একটু সংক্ষেপে শেষের দিকে যে কথাটা বলছিলাম যে তারপরে ধরুন যুদ্ধাপরাধের প্রশ্ন ছিল। আচ্ছা, অভিযুক্ত হলে বিচার হবে, অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত নন কিংবা পরবর্তী প্রজন্মের জামাত ইসলামী, পরবর্তী প্রজন্মের ইসলামী ছাত্র, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করবেন? তাদের জন্য রাজনৈতিক সমাধানের জায়গা তৈরি করতে হবে। আওয়ামী লীগ যেটা করেছিল যে এটার কোনো রাজনৈতিক সমাধান আর কখনোই আনতে দেয়নি। সেটা তাদের আমি শেষ করি, এটাকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা কিভাবে প্রলং করা যায়, এটাই আওয়ামী লীগের একমাত্র চিন্তা। সেটা হচ্ছে আওয়ামী লীগের। এখন আপনি আসেন, দ্য সেম কোয়েশ্চেন উইল রাইজ যে আমরাও কি একই কাজ করব, নাকি আমরা রাজনৈতিক সমাধানের পথ খুঁজবো, যারা অভিযুক্ত তাদের জন্য বিচারের সুনিশ্চিত ব্যবস্থা করব এবং দল হিসেবে যদি দায় থাকে তাহলে সেটাও আমরা নিশ্চিত করব। সেই লক্ষণ দেখছেন নাকি মবটা বেশি দেখাচ্ছে? মানে সাধারণ মানুষের কাছে এরকম একটা ব্যাপার কনসেপ্টুয়ালি হয়ে যাচ্ছে যে সে পথে এগোচ্ছে না। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাওয়া অবশ্যই বিচার এবং প্রক্রিয়া সম্পন্ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ন্যায় বিচার যদি আপনি অঙ্গীকার থাকেন, আপনি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের ক্ষেত্রেও আপনি অঙ্গীকার থাকবে। কিন্তু পলিটিক্সটা, ফ্যাসিস্ট পলিটিক্স আমাদেরকে যেভাবে মানে একটা কাঠামোগত জায়গা তৈরি করেছে যে খুবই বাইনারি পলিটিক্স, মানে শত্রুর রাজনীতি, আপনি শত্রু এবং শত্রুকে নিধনের রাজনীতি, সেইটা যদি সেটার একটা পাল্টা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এই পাল্টা প্রবণতা মানে শক্তিশালী হবে নাকি গণতান্ত্রিক রাজনীতি শক্তিশালী হবে, ন্যায় বিচারের রাজনীতি শক্তিশালী হবে, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের রাজনীতি শক্তিশালী হবে, এটাই আগামী দিনের রাজনীতি। আমরা একেবারে শেষ পর্যায়ে এবং শেষ প্রশ্ন, আমরা উপদেষ্টা পর্যায়ে থেকে প্রথম অবস্থায় দেখেছি যে এই নির্বাচনের যখন প্রসঙ্গ এসেছে তখন বলা হয়েছিল যে ডিসি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেগুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনে আমরা লটারির মাধ্যমে এটা
মানে পুনর্বিন্যাস বা পুনর্বন্টন করবো এমন ভাবে যেন এটা নিয়ে কোনো প্রশ্ন না থাকে, এরকম কথা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল। আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান তিনি বলেছেন, কোনোদিন লটারির মাধ্যমে সিভিল, আমি তার কথা কোট করে পড়ছি, সিভিল সার্ভিসে পদায়ন হয় না, এখনো হচ্ছে না, হবে না, মানে ভবিষ্যতের কথা বলেছেন, আনকোট। তাহলে কি উপদেষ্টার বক্তব্যের সাথে সরাসরি একটা সমন্বয়হীনতা খুব স্পষ্ট? গতকালকে বৈঠকে এই প্রসঙ্গটা হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীতে অনেক সময় অনেক কিছু আলোচনা হয়, তার মানে ওটা সিদ্ধান্ত হয়েছে তা না। সেটা হয় কি যে ওই আলোচনাটা আমরা জানলাম কোথায়, প্রেসকে বলেছেন উনি, সবার সামনে মাইকের সামনে রেকর্ড হচ্ছে। ওই আলোচনাটা কখনো কখনো লিকড হয়, কখনো কোনো উপদেষ্টা আলোচনাটাকেই, প্রস্তাবটাকেই হয়তো আলোচনা হিসেবে বলে ফেলছেন। এই ধরনের সমন্বয়হীনতা আছে। কিন্তু যেটা কালকে স্পষ্টতা আমরা বলেছি যে লটারির মাধ্যমে আপনি আসলে যেখানে খুব ক্রুশাল জায়গা, খুব জটিল জায়গা, সেখানে আপনি লটারির মাধ্যমে এমন একজন পেলেন যিনি ওইটার জন্য ওইটা ফেস করার দক্ষতা তার নাই কিংবা অভিজ্ঞতা তার নাই, এটা আসলে হবে না। কাজে আপনাদেরকে মানে মেরিট বেসিসে, এলাকার মেরিট, ওই যেখানে কাজ করবে সেই এলাকার সমস্যা কি এবং সেইখানে আসলে কিভাবে সমাধান হবে। এলডিপি তো এটাকে একদম শিশুসুলভ বলে মন্তব্য করেছে গতকালকে। হ্যাঁ, মন্তব্য করেছে, মানে শিশুসুলভ হয়ে গেছে, মানে এরকম মনে হচ্ছে কিনা সবাই বলছে। আসলে এটা একটা প্রস্তাব উঠেছিল, সেই প্রস্তাবটা হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে দিতে না পারলে এরকম কিন্তু উদাহরণ প্রায় হচ্ছে, নির্বাচনের আগে যদি এই সমস্ত কথা উঠতে থাকে। উপদেষ্টা মণ্ডলীকে অবশ্যই প্রিসাইজ ডিসাইসিভ কথা বলা দরকার, যেগুলো সিদ্ধান্ত হয়নি সেই সব বিষয়ে মতামত দিলে, বিশেষত প্রেসকে মতামত দিলে এইটা অপ্রয়োজনীয় আলোচনা বললে অপ্রয়োজনীয় আলোচনা চান। এখন একটা মুশকিল হচ্ছে যে সোশ্যাল মিডিয়া নির্ভর, যত না উনি প্রেসকে সরাসরি বলেছিলেন সেই সময়, প্রেসকে বলেছিলেন, তারপর সোশ্যাল মিডিয়াতে গিয়ে বহু রকম আলোচনার জায়গা হয়েছে। এখন নেতিবাচক আলোচনাটা আমাদের এখানে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য জোনায়েদ সাকি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তার কাছ থেকে আমরা জানছিলাম যে ষড়যন্ত্রের কথা বা যে বানচাল করার কথা বলা হচ্ছিল সেটির আসলে ভেতরের আলোচনাটা কি, সেটি তার সাথে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। আমরা বোঝার চেষ্টা করছিলাম নির্বাচন আদৌ পেছাতে পারে নাকি সঠিক সময় হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এর ভেতর বাইরে আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। রাজনীতির এইরকম আরো বিষয় নিয়ে জানতে, বিস্তারিত জানতে এবং বিশ্লেষণ জানতে প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই আয়োজন, প্রথম আলোর ধারাবাহিক আয়োজন বার্তা কক্ষের সঙ্গে থাকুন। দেখুন প্রথমআলো.com, আমাদের ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও। আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।